আসসালামু আলাইকুম। তো কোথায় থেকে শুরু করব বিষয়টা বুঝতেছি না, কারণ বর্তমানে ব্রাজিল প্যারাগুয়ের এগেনস্টে যেই ম্যাচটা খেলছে, এই রকমের ম্যাচ বিগত 8 থেকে 10 বছরও কিন্তু আপনি খুঁজে পাবেন না। বিগত 8-10 বছরে ব্রাজিল অনেক ম্যাচ হেরেছে, বাট আজকে যে ম্যাচটা ব্রাজিল খেলেছে, এই ধরনের ডিজাস্টিং পারফরমেন্স বিগত 8-10 বছরে আমি দেখি নাই ভাই। মানুষ ম্যাচ হারে, বাট এইভাবে ম্যাচ হারে সেটা কল্পনার বাইরে। আপনি যদি ব্রাজিলের স্টেজগুলা দেখেন, এই ম্যাচের স্টেজগুলা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল 71% বল দখলে রেখেছে, যেখানে ওপোনেন্টকে মাত্র 29% বল দিয়েছে। সো এমন একটা ম্যাচও ব্রাজিল বের করতে আনতে পারে নাই। বের করা তো থাক দূরের কথা, ড্র পর্যন্ত করতে পারে নাই। আপনি যদি ফার্স্ট হাফে ব্রাজিলের খেলাটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 35% বল দখলে রেখে মাত্র একটা শুট নিয়েছে। আপনি ভাবতে পারেন ব্রাজিলের মতো একটা টিম প্যারাগুয়ে টিমের মতো একটা দলের সঙ্গে 45 মিনিটে একটা মাত্র শুট নেই, যেটা হাস্যকর। সো এখন আমরা যদি ব্রাজিলের ফার্স্ট শুটটার কথা বলি, তাহলে দেখতে পারবেন যে 25 মিনিট পার হওয়ার পরে তারপরে ব্রাজিল একটা শুট নিতে পারছে। সো এখন আমরা যদি ম্যাচের একমাত্র গোলটার কথা বলি, অর্থাৎ প্যারাগুয়ে যে গোলটা দিয়েছে, ওইখানে দেখতে পারবেন যে ম্যাচের 20 মিনিটে ব্রাজিল একটা গোল কনসিড করেছে। এখানে আপনি ডিফেন্ডারদের কোনো দোষ দিতে পারবেন না। ওই লেফট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্রস এসেছে, ক্রস আসার পরে এটা কিন্তু ডিফেন্ডাররা ক্লিয়ার করেছিল। ক্লিয়ার করার পরেও কিন্তু ওই আউটসাইড অফ দ্য বক্সে একটা প্লেয়ার পেয়ে গিয়েছিল প্যারাগুয়ের, যার নাম হচ্ছে গোমেজ। সো ওইখান থেকে কিন্তু আউটসাইড বক্স থেকে অসাধারণ একটা গোল করেছেন। এই গোলটা নিয়ে কোনো আমি অভিযোগ করব না, কারণ এখানে না কারোই দোষ আছে আমি বলবো না। এখানে না ডিফেন্ডারদের ভুল আছে, না মিডফিল্ডারদের ভুল আছে, এখানে কিন্তু বলবো না। সো এই ম্যাচটাতে ব্রাজিলের ডিফেন্ডাররা বেশ ভালো করেছে, এটাতে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মিডফিল্ডে কি খেললো ভাই, যা তা, মানে যাচ্ছে তাই, যে যেভাবে পারতেছে খেলতেছে, ফরওয়ার্ডে যে যেভাবে পারতেছে খেলতেছে। এখন আমি যদি পুরো ম্যাচের টেস্টার কথা বলি, তাহলে দেখতে পারবেন যে ব্রাজিল 71% বল দখলে রেখে 9টা শুট নিয়েছে, যেখানে 3টা অন টার্গেট শুট ছিল। অপর দিকে প্যারাগুয়ে আপনার 29% বল দখলে রেখে 7টা শুট নিয়েছে, যেখানে 2টাই ছিল তাদের অন টার্গেট। সো আমরা যদি এখন ব্রাজিলের বিগ চান্সের কথা বলি, তাহলে দেখতে পারবো যে মাত্র বিগ চান্স ক্রিয়েট করতে পারছে ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের এত এত অ্যাটাকার, এত ফরওয়ার্ড থাকার পরেও তারা কিভাবে মাত্র একটা বিগ চান্স ক্রিয়েট করে ভাই, এটা তো হাস্যকর। এরপরে এই ম্যাচটা সম্পর্কে আর বেশি কিছু বলার নাই। এই ম্যাচটা সম্পর্কে যদি বলি, তাহলে বলবো যে ব্রাজিল আপনার বলে দখল করে রাখতে পারতেছে, আর কিছু করতে পারে নাই। যেখানে বল দখল রেখে আপনার 481টা পাসিং খেলেছে, আর যে পাসিং গুলা খেলেছে, এই পাসিং গুলা দেখবেন যে অর্ধেক গুলাই ছিল ব্যাকপাস থেকে, তারপরে ফরওয়ার্ড না মিডফিল্ড পাস। সো মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডে পাস গুলা যে দিবে, এইরকম প্লেয়ার এই ম্যাচটাতে আমি দেখি নাই। হ্যাঁ, এই ম্যাচটাতে একটা মাত্র প্লেয়ারকে আমি মিডফিল্ডে দেখেছি যে ভালো করেছে, তার নাম হচ্ছে লুকাস পাকুয়েতা। প্লেয়ারটা পুরো মাঠে কিন্তু বিচরণ করে খেলেছে, কখনো আপনার অপোনেন্টের হাফে, কখনো নিজেদের হাফে, অর্থাৎ কখনো ডিফেন্স করেছে, কখনো হচ্ছে আপনার এটাকে সাহায্য করেছে। তো এই ম্যাচটাতে যদি আমরা তার পারফরমেন্সটা দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে 79 মিনিট মাঠে থেকে 89 বার বলে টাচ করেছে, যেখানে 64টা পাসিং খেলেছে, আর যেখানে তার পাসিং একুরেন্সি ছিল 81%। আর আমরা যদি তার বল রিকভারি দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচে 10-10টা বল রিকভারি সে করেছে। তো এরপরে যদি আমরা তার গ্রাউন্ড ডুয়েলটা দেখি, গ্রাউন্ড ডুয়েল উইনেও কিন্তু বেশ ভালো ছিল। 15টা গ্রাউন্ড ডুয়েল উইনের মাঝে কিন্তু 11টাই সেই সাকসেস হয়েছে। সো এই ম্যাচটাতে বলা যায় যে একমাত্র লুকাস পাকুয়েতা ব্রাজিলের হয়ে ভালো খেলেছে। এরপরে যদি আমরা আরেকটা প্লেয়ারের কথা বলি, এই ম্যাচটাতে রদ্রিগোর কথা বলতে হবে। প্লেয়ারটা মোটামুটি ফার্স্ট হাফে বেশ ভালো খেলেছে, যদিও সেকেন্ড হাফে তার পজিশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, তারপরেও মোটামুটি বলা যায় আর কি মোটামুটি খেলেছেন। তো এরপরে যদি আমরা বাকি প্লেয়ার গুলার কথা বলি, ডিফেন্স লাইন বাদে, ডিফেন্সে এই ম্যাচটাতে ব্রাজিল মোটামুটি বেশ ভালো খেলেছে। হ্যাঁ, ডুরিবাল জুনিয়রের অধীনে আপনি একটা বিষয় দেখাতে পারবেন যে ডুরিবাল জুনিয়র এই জিনিসটাতে তিনি একটু সাকসেস এনেছেন। ব্রাজিল যেখানে আগে সেট পিস থেকে গোল কনসিড করতো, ব্রাজিল যেখানে আগে ডিফেন্স লাইনে বারবার গোল কনসিড করতো, ওই জিনিসটা থেকে ব্রাজিল একটু সরে এসেছে, এই জিনিসটাতে একটু উন্নতি করেছে। এইখানে ডিফেন্ডাররা বেশ মোটামুটি উন্নতি করেছে আগের বিগত
কোচগুলোর চাইতে। তো এখন আমরা যদি মিডফিল্ডের কথা বলি ভাই, মিডফিল্ডে যাচ্ছে তাই অবস্থা। আন্দ্রে মোটামুটি গত ম্যাচটাতে যেভাবে পারফরমেন্স করেছেন এই ম্যাচটাতে করতে পারেনি। বুনো গুইমারেসও কি খেলতেছেন ভাই, দিন দিন বুনো গুইমারেসের পারফরমেন্স দেখে আমরা হতাশ। আমরা ভেবেছিলাম বুনো গুইমারেস হয়তো বা ক্যাসেমিরোর ক্যাটাগরিতে, ক্যাসেমিরোর লেভেলে না যাইতে পারলেও ওর আশেপাশে ক্যাটাগরিতে থাকবে, বাট বিগত 2টা ম্যাচ থেকে আমরা হতাশ। এখন আমরা যদি এন্ড্রিকের কথা বলি ভাই, এই প্লেয়ারটাকে কেন নেওয়া হয়েছে? 2টা ম্যাচে কিন্তু তাকে স্টার্টিং 11-এ রাখা হয়েছিল, একটাতে কোপা আমেরিকা, একটাতে এই ম্যাচে কিছুই করতে পারে নাই। পুরো ম্যাচে সে মাত্র 5টা পাসিং খেলছে। মানে হাস্যকর, এর আগের ম্যাচটাতে তিনি একটা মাত্র পাসিং খেলছিল, মানে যেখানে তাকে স্টার্টিং 11-এ রাখা হয়েছিল। সো এই ধরনের প্লেয়ার দিয়ে কি ব্রাজিল উন্নতি করবে? প্লেয়ারটাকে আপনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে রাখেন, এটাই বেটার। বাট তিনি যেই ধরনের ভাই রান করছেন, যে ধরনের ওপোনেন্টের সাথে আপনার বারবার বল লুজ করেছেন, এই ধরনের প্লেয়ার দিয়ে হবে না। তো এখন আমরা যদি সাবস্টিটিউট প্লেয়ারের কথা বলি, তাহলে কিন্তু এই টিমটাতে একটা প্লেয়ার আপনি দেখাইতে পারবেন না যে কিনা সাইড বেঞ্চ থেকে উঠে 70 থেকে 80 মিনিটে মাঠে নেমে আপনার ম্যাচের চিত্রটা পাল্টে দিবে। এমন কোন প্লেয়ার আপনি দেখাইতে পারবেন না। আপনি ম্যাচের যখন 45 মিনিট শেষে যখন সেকেন্ড হাফে আসলো, তখন কিন্তু 2টা সাবস্টিটিউট করানো হয়েছে, এন্ড্রিককে উঠিয়ে দিয়ে পেদ্রোকে নামানো হয়েছে। তো তারপরে ওই দিক থেকে কিন্তু আরো একটা প্লেয়ারকে নামানো হয়েছে রাইট উইংসে, যাকে নামানো হয়েছে সে হচ্ছে লুইস এন্ড্রিক। ভাই এই প্লেয়ারটাকে কি বুঝে নামানো হয়েছে আমি, আমার মাথায় ধরে না। এই প্লেয়ারটা না আছে ড্রিবলিং স্কিল, না আছে পাসিং স্কিল, কেন যে নামানো হয়েছে আমি নিজেও জানি না। প্লেয়ারটাকে দেখলাম রাইট উইংস দিয়ে বল নেয়, বল নেওয়ার পরে মানে কি যে করতেছে সে নিজেও জানে না, না ড্রিবলিং করতে পারতেছে না পাসিং দিতেছে, বারবার বল লুজ করতেছে। সো এই ধরনের প্লেয়ার দিয়ে হবে? এখন আমরা যদি ডুরিবালার কথা বলি ভাই, আসলে সত্যি কথা বলতে চাই, এতদিন বহু ধৈর্য ধরেছি, অনেক কথা তার পক্ষে সাফাই গেছি, বাট এখন আর সুযোগ নেই। এই কোচ দিয়ে কিছু হবে না, একেবারে ডিজাস্টার, একেবারে তলানিতে ব্রাজিলকে নিয়ে ছাড়বে। তিনি নাকি আবার স্বপ্ন দেখে তিনি বিশ্বকাপের সিদ্ধান্তে থাকবে। এমন ধরনের খেলা দিয়ে আপনি বিশ্বকাপের সিদ্ধান্তে থাকবেন? হাস্যকর, বিষয়টা হাস্যকর। সো এই ম্যাচটা নিয়ে আর কিছু বলার নাই। এই ব্রাজিলের আর কোনো উন্নতি দেখতেছি না। একমাত্র ভরসা হচ্ছে এখন নেইমার। নেইমার আসলে যদি ব্রাজিল কয়েকটা পয়েন্ট পায়, না হলে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা তাতে সন্দেহ আছে। সো আর কিছু বলার নাই, এই ভিডিওটা এখানেই শেষ করব। এই ম্যাচটা সম্পর্কে ভিডিও বানানোরও তেমন কোনো ইচ্ছা নেই, তারপরেও দেখি, আপনারা যদি চান তাহলে ম্যাচটা নিয়ে আরো কথা বলবো। ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা ভাই, ভিনিসিয়াস জুনিয়রের কথা তো ভুলে গেছি ভাই। এই প্লেয়ারটাকে ফার্স্ট হাফে যে রকম দেখছি, ফার্স্ট হাফে তো তিনি বলই পান নাই, বলের দেখাই পান নাই। ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে পাবেন না, বাট সেকেন্ড হাফে মোটামুটি ভালো খেলেছে। সেকেন্ড হাফে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলতেছে, যদিও গোল পায় নাই, বাট অনেক ট্রাই করছে, বাট হয় নাই। ফার্স্ট হাফে যেরকম খেলছে, সেকেন্ড হাফে যদিও কয়েকটা বল লুজ করছে, বাট সেকেন্ড হাফে বেশ ভালো খেলছিল। তো ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, বাই।